শিক্ষা বছরের পঞ্চম মাসে এসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভুলের সংশোধনী প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। 4 মাসেও সংশোধনকারীদের চোখ এড়িয়ে গেছে অনেক সহজ ভুল। আমরা পাঠ্যপুস্তক বিতরণ করেছি তো জানুয়ারিতে। প্রক্রিয়াগত দুর্বলতার কারণেই আমি মনে করি যে কর্তৃপক্ষ প্রতিবারই একই ভুল করে। এই প্রক্রিয়াই আসলে দুর্বলতা রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং ফলে এখানটায় যে একেবারে নিবিড়ভাবে কাজ করবার যে সুযোগ, সেই সুযোগটা আসলে তাদের নাই এবং সেই জন্যে হয়তো চোখ এড়িয়ে যাওয়ার সুযোগটা ছিল। শিক্ষা বছরের প্রায় অর্ধেক পার করে পাঠ্য বইয়ের সংশোধনী দিয়েছে এনসিটিবি, তবে এখনও থেকে গেছে অনেক সহজ ভুল। এখন সকালে নিয়ে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। আপনারা শুনছিলেন সমী সুপার সঙ্গীত মালার পক্ষ থেকে জনপ্রিয় এই আমি আইসক্রিম অনেক খাই, অনেক ফেভারিট আর কি আমার। এই গরমে আইসক্রিম ছাড়া অন্য কিছু খেতে যাচ্ছে না। এখন আইসক্রিম খেয়ে কিছুক্ষণের জন্য রিল্যাক্স থাকতে পারতেছি। এখন তো সব আইসক্রিম পাইতেছি না, শুধু কোম্পানিতে যেমন 3-4 পদের আইসক্রিম আছে, আইসক্রিম তো হারা ডেলিভারি দিয়ে কুলাই পারতে পারতেছে না। যেই তাপমাত্রাটা থাকা দরকার তার থেকে অনেক বেশি ছিল আইসক্রিমের যে ডিমান্ডটা, স্বাভাবিকের থেকে 3-4 গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। আলটিমেটলি ইয়ার এন্ডে সবাই মোটামুটি 20-25 ইভেন দ্যাট অনেকেই আছে 30-40% গ্রোথ নিয়েও এই বছরটা তারা ক্লোজ করতে পারবে। তীব্র গরমে বরফ আস্বাদন যেন শরীরে ডেকে আনে প্রশান্তির বান। শুধু গরম নয়, এখন সারা বছরে আইসক্রিমের চাহিদা। দেশে মুখরোচক এই খাবারটির বাজার দাঁড়িয়েছে প্রায় 2,500 কোটি টাকা। এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই পাঠ্য বইয়ে ভুল সংশোধন প্রসঙ্গ। শিক্ষা বছরের পঞ্চম মাসে এসে মাধ্যমিকের 4টি শ্রেণীর 31টি বইয়ে প্রায় 150 সংশোধনী দিয়েছে এনসিটিবি, কিন্তু 4 মাসেও অনেক ভুল এড়িয়ে গেছেন সংশোধনকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, বই লেখার প্রক্রিয়াগত ত্রুটির কারণেই এমন ভুল থেকে বের হতে পারছেন না সংশ্লিষ্টরা। অন্যদিকে এনসিটিবি বলছে, চোখ এড়িয়ে যাওয়া ভুলের সংশোধনী দেয়া হবে আবারও। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। বছরের প্রথম দিন সারা দেশের সব প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিয়েছে সরকার। বই উৎসবের পরদিনই 2রা জানুয়ারি পাঠ্য বইয়ের ভুলভ্রান্তি অসঙ্গতি নিয়ে প্রতিবেদন প্রচার করে এখন টেলিভিশন। একদিকে যেমন সময় উপযোগী অনেক বিষয় তুলে ধরা হয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে ভুল বানানের ছড়াছড়ি, সঙ্গে বেশ কিছু অসঙ্গতিও। যেখানে অষ্টম ও নবম শ্রেণীর বিভিন্ন বইয়ের তথ্যগত, বাক্যগত এবং বানানগত বিভিন্ন ভুল তুলে ধরা হয়। 2023 সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। সে বছরও ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের নানান ভুল ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে পাঠ্য বই নিয়ে আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন গতবারের ন্যায় এবারও ভুল সংশোধনে উদ্যোগ নেয় সরকার। এতদিন পরে সংশোধনী দেয়া হলে সেগুলো শিক্ষকদের জানানো এবং শিক্ষার্থীদের নিজ নিজ বইয়ের সংযোজন নিশ্চিত করতে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর 31টি বইয়ে প্রায় 150 ভুলের সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, যেখানে বাক্যগত, তথ্যগত আর বানানগত বিভিন্ন সংশোধনী দেয়া হয়েছে। আবার বইয়ের ভেতরে অপ্রয়োজনীয় শব্দ ও লাইন একেবারেই বাদ দেওয়া হয়েছে। শিক্ষা বছরের পঞ্চম মাসে এসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভুলের সংশোধনী প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। কিন্তু সব ভুলের কি সংশোধন হলো? সেটি যাচাই করতে গিয়ে মিলল, বেশ কিছু বইয়ে থাকা ভুলের কোনো সংশোধন হয়নি। 4 মাসেও সংশোধনকারীদের চোখ এড়িয়ে গেছে অনেক সহজ ভুল। এই যেমন নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ে পৃথিবী অবাক তাকিয়ে রয় বাক্যটি 15 বারের মধ্যে 13 বারই ভুল করে পৃথিবীর জায়গায় পৃথিবী লেখা হলেও একবারও চোখে পড়েনি সংশোধনকারীদের। সংশোধন হয়নি অনেক নত্যবিধানের। পাকিস্তানের পাকিস্তান হওয়া, প্রাতিষ্ঠানিকের প্রতিষ্ঠানিক, নানা ভুল বানানের সংশোধনও হয়নি। এছাড়া বিভিন্ন জায়গায় বাক্য গঠনের ভুল তো আছেই। এমন ভুলে বই লেখায় প্রক্রিয়াগত ত্রুটিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন, এতে ক্ষতির মুখে পড়ছে শিক্ষার্থীরা। এখন বছরের মাঝামাঝি সময়, এখন আমরা পাঠ্যপুস্তক বিতরণ করেছি তো জানুয়ারিতে, তাহলে কেন আমরা এত দেরিতে এই কাজগুলো করি? যদি আমরা 3টা লেয়ারে রাখতাম, ধরেন একটা রাইটার গ্রুপ, সেই রাইটার গ্রুপের পরে একটা প্রুফ রিডিংয়ের জন্য ব্যবস্থা থাকবে, আরেকটা বিশেষজ্ঞ থাকবে তথ্যগত ভুল আছে কিনা, সেই সমস্ত প্রক্রিয়াগত দুর্বলতার কারণেই আমি মনে করি যে কর্তৃপক্ষ প্রতিবারই একই ভুল করে। এই প্রক্রিয়াই আসলে দুর্বলতা রয়েছে। ভুল, তারপরে একটু একদিকে বাক্য গঠন ভুল আছে।
কেন বইয়ের এমন ভুল এড়িয়ে গেছে সংশোধনকারীরা? প্রশ্ন ছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এই সদস্যের কাছে। আমাদের একদিকে দশম শ্রেণীর লেখকের লেখার কাজগুলো চলছে, অন্যদিকে আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। শুধু তাও না, এটার পাশাপাশি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন সংস্থার বিভিন্ন কার্যক্রমে সাপোর্ট দিতে হচ্ছে। কারণ হচ্ছে এই নতুন কারিকুলামের অবজেক্টিভটার কারণে আমাদেরকে প্রতিনিয়তই মাওসির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হচ্ছে, এবং ওই যে টিচার ট্রেনিং, ফিল্ড লেভেলে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষকদের ম্যানুয়াল তৈরি, বিভিন্ন প্রশিক্ষণের ম্যানুয়াল তৈরি, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং ফলে এখানটায় যে একেবারে নিবিড়ভাবে কাজ করবার যে সুযোগ, সেই সুযোগটা আসলে তাদের নাই, এবং সেই জন্যে হয়তো চোখ এড়িয়ে যাওয়ার সুযোগটা ছিল। এনসিটিবি বলছে যেসব ভুলের সংশোধনী দেয়া হয়নি, পরে তারও সংশোধন দেয়া হবে। আমরা সংশোধনী সব সময়ের জন্যই দিতে তৈরি আছি, মানে যখনই যেটা দরকার হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। বৈশাখের তাপ প্রবাহে জিভ যখন স্রোতের জমিন, তখন সেখানে এক টুকরো বরফ যেন প্রশান্তির প্লাবন এনে দেয়। বরফের তৈরি আইসক্রিমের আছে রকমারি রূপ। প্রকৃতির উষ্ণতায় চাহিদা বাড়লেও 12 মাস আইসক্রিম সব বয়সীদের জিভে আনে জল। তাই আইসক্রিমের বাজারও প্রায় 2,500 কোটি টাকার। কাজী ফখরুলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। আপনারা শুনছিলেন সময় সুপার আইসক্রিম সঙ্গীত। আইসক্রিম ফেরিওয়ালার ঘণ্টা শুনতে কান পেতে রাখা দুপুর এসেছে সবার শৈশবে। শুধু মহল্লায় নয়, স্কুল গেটের সামনে রং মাখানো বরফে কাঠিওয়ালার আইসক্রিম, কোনোটিতে একটু নারিকেল আর দুধের মিশেল। কাঠের বাক্সের উপর কাঠির লটারিতে 2 থেকে 3টি আইসক্রিম জিতে গিয়ে বন্ধুদের বরফের টুকরোয় সম্মিলিত কামড়। সেই আনন্দে সাদা মেঘও যেন আইসক্রিম হয়ে উঠত। বরফের সেই রঙিন ও মালাই আইসক্রিম, টিনের সাথে তৈরি কুলফি মালাই আইসক্রিমও খুব একটা দেখা মেলে না। এসেছে আধুনিক ও নানা রঙের আইসক্রিম। এসব আইসক্রিমে হয়তো শৈশবের আবেগটা আর নেই, তবে তাতে কি, জিভের জলে তো ভাটা পড়ছে না। বর্তমানে চাহিদার শীর্ষে রয়েছে প্যাকেটজাত আইসক্রিম, তবে কোথাও কোথাও দেখা মিলেছে দেশীয় প্রযুক্তির এ পণ্য। আর এবারের গরমে যেন এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। ছোটবেলা থেকে আমি এই আইসক্রিমটা পছন্দ করি, আর আফটার অল এখন তো অনেক তাপমাত্রা বেশি, তো ফ্রিজে হালকা মানে ঠান্ডা যে জাতীয় জিনিস খাবেন আপনি একটু স্বস্তি পাবেন। আমি আইসক্রিম অনেক খাই, অনেক ফেভারিট আর কি আমার। আমি বাসায় অনেক খাই, বাসায় আনা হয় খাই, আবার বরফও খাই। ম্যাক্সিমাম আমি বরফটা বেশি খাই বাসায়। গরম তো অনেক বেশি, এটা তো কমানো যাচ্ছে না। এখন আইসক্রিম খেয়ে কিছুক্ষণের জন্য হচ্ছে রিল্যাক্স থাকতে পারতেছি। ওয়াইফ বলছিল যে আইসক্রিম খাবে, এই গরমে আইসক্রিম ছাড়া অন্য কিছু মানে খেতে যাচ্ছে না। প্যাকেটজাত আইসক্রিম ইন্ডাস্ট্রির 3টি ভিত হল কাপ, চকবার ও কোন। বিভিন্ন ফ্লেভারের এই পণ্যটির 95% কাঁচামাল আসে বিদেশ থেকে। চিনি সহ বাকি 5% পাওয়া যায় দেশেই। বিশ্ববাজারে এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে। দেশভাগ পরবর্তী ঢাকায় প্রথম আধুনিক আইসক্রিমের প্রচলন করে বেবি আইসক্রিম। তবে বর্তমানে মোট 60টি কোম্পানি দেশের আইসক্রিমের 90% বাজার দখল করে আছে। গেল বছর দেশের বাজারে আইসক্রিম বিক্রি হয়েছে মোট 2,300 কোটি টাকার। এবছরে যা হতে পারে 2,800 কোটি টাকা। যেই তাপমাত্রাটা থাকা মানে দরকার তার থেকে অনেক বেশি ছিল। সো স্বাভাবিকভাবেই আমাদের প্রোডাক্টের উপর যে ডিমান্ডটা, আইসক্রিমের যে ডিমান্ডটা, সেটা কিন্তু স্বাভাবিকের থেকেও 3-4 গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল। মার্চ, এপ্রিল, মে এবং জুন এই 4 মাস আইসক্রিম বিক্রির সময়। এই 4 মাসেই আইসক্রিমের মোট বিক্রির 60%ই বিক্রি হয়। এবছর মার্চে গরম না পড়ায় এপ্রিল থেকে শুরু হয় এই পণ্যের চাহিদা। এবারে তীব্র গরমের সাথে সাথে পণ্যটির চাহিদা বাড়ে 3 থেকে 4 গুণ। রাতের পালাসহ 3 ধাপে 24 ঘন্টা কাজ করার পরেও মেটানো যাচ্ছে না চাহিদা। আইসক্রিম একটা লজিস্টিক্স ড্রিভেন বিজনেস, কোল্ড চেইনের বিজনেস। এটার সাথে আমাদের ক্যাপাসিটির একটা বিষয় আছে। আমাদের আইসক্রিম উৎপাদনের শুরু থেকে একদম কনজিউমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় জুড়ে কোল্ড চেইন মেনটেন করতে হয়।
সো আসলে মানে চাইলেই হঠাৎ করে এই ক্যাপাসিটিগুলো বাড়ানো সম্ভব হয় না। দেশের সব জেলায় বিদ্যুৎ পৌঁছানোর সাথে সাথে দেশের সর্বোচ্চ পৌঁছে গেছে আইসক্রিম। বিদ্যুতের কারণে দোকানে দোকানে রাখা যাচ্ছে ফ্রিজ, সাথে এ পণ্যটিও। এবার দেশব্যাপী সর্বোচ্চ চাহিদায় পৌঁছেছে মোড়কজাত এ পণ্যটি। এ পরিস্থিতিতে কোম্পানিগুলো পণ্যভেদে 10 থেকে 15% দাম সমন্বয় করেছে। এই গরমে সবথেকে বেশি চাহিদা বেড়েছে আইসক্রিমের, আর তার সাথে সাথে বেড়েছে আইসক্রিমের বিক্রিও। তবে এইসব দোকানে আইসক্রিমের চাহিদা বাড়লেও বাড়েনি আইসক্রিমের যোগান। তাই বাড়তি যোগানের অভাবে অনেক ক্ষেত্রে আইসক্রিমের চাহিদা মেটাতে পারছে না এইসব দোকানিরা, এমনটাই বলছেন তারা। এখন তো সব আইসক্রিম পাইতেছি না, শুধু কোম্পানিতে যেমন 3-4 পদের আইসক্রিম আছে, আইসক্রিম তো হারা ডেলিভারি দিয়ে কুলাই পারতেছে না। কি আইসক্রিমের চাহিদাটা গরমের জন্য বেশি, মোটামুটি ডাবল বলা যায়, কিন্তু সেই পরিমাণ কোম্পানি দিতে পারতেছে না। 10টা আইটেমের ভিতরে 5টা দিছে, 5টা দেয় না। একটু প্রশান্তি পেতে সব বয়সী মানুষ ভিড় করছে আইসক্রিমের দোকানে। তবে আইসক্রিম সবচেয়ে বেশি পছন্দের শিশুদের কাছেই। গরমের মধ্যে আমার আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা গলা ঠান্ডা হয়ে যায়। আমার গরমে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে বলে এই গরমে অনেক আইসক্রিম খেয়েছি। এবার এ বাণিজ্যিক খাতে প্রবৃদ্ধি প্রায় 25% হবার আশা করা হচ্ছে। তবে কিছু কোম্পানির ক্ষেত্রে 30 থেকে 40% প্রবৃদ্ধি আসবে বলে মনে করছে উৎপাদকরা। নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত আইসক্রিমের বিজনেস প্রচণ্ড গ্রোথ নিয়ে আগাবে। এরপরে 5 ইয়ার্সের পরে কী হবে সেটা তখন বোঝা যাবে আর কি। আলটিমেটলি ইয়ার এন্ডে সবাই মোটামুটি 20-25, ইভেন দ্যাট অনেকেই আছে 30-40% গ্রোথ নিয়েও এই বছরটা তারা ক্লোজ করতে পারবে আর। শুধু দোকান, সুপারশপ কিংবা শপিং মলেই আইসক্রিমকে ঘিরে আনাগোনা বাড়েনি। রাজধানীর অভিজাত হোটেলগুলোতেও বেড়েছে আইসক্রিমের চাহিদা। বিভিন্ন হোটেল আয়োজন করেছে আইসক্রিম উৎসবের, যেখানে পাওয়া যাচ্ছে হাতে বানানো সহ নানা স্বাদ সৌরভের আইসক্রিম। আমাদের এখানে যে আইসক্রিমগুলো আমরা বিক্রি করছি সেগুলো হলো টোটালি হোমমেড আইসক্রিম। আমাদের শেফরা এটা নিজেরা আমাদের ইন হাউসে তৈরি করেন। সো দিস ইজ ভেরি স্পেশাল অ্যান্ড দ্য টেস্ট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম অন্য জায়গায় আমরা যে আইসক্রিমগুলো খেয়ে থাকি তার থেকে। উদ্ভাবন বাড়িয়ে আমদানিমুখী খাত থেকে সরে এসে নিজস্ব কাঁচামাল ব্যবহারের মাধ্যমে এই খাতকে আরও লাভজনক করা সম্ভব বলে আশা করেন আইসক্রিম উৎপাদক ও বিপণনকারীরা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সিলেটবাসীর স্বপ্নের 6 লেন প্রকল্পের কাজ। এই প্রকল্প বাস্তবায়ন হলে সহজ হবে দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদের যাতায়াত ব্যবস্থা। একই সঙ্গে বদলে যাবে পুরো অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপট। যদিও কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধান করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। রাজধানীসহ দেশের নানা প্রান্তে যাতায়াতের জন্য উত্তর পূর্বাঞ্চলের জনপদের একমাত্র ভরসা ঢাকা সিলেট মহাসড়ক। আর একমাত্র সড়ক হওয়ায় যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। তাই সিলেটবাসীর অপেক্ষা এখন স্বপ্নের 6 লেন প্রকল্প বাস্তবায়ন হওয়া। তবে সেখানেও আছে জমি অধিগ্রহণের বাগড়া, ব্যাহত হচ্ছে কাজ। 2023 সাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হলেও আশার আলো দেখেনি সিলেট অংশ। শেরপুর থেকে তামাবিল পর্যন্ত 92 কিলোমিটারের মধ্যে 1 বছরে কাজ হয়েছে মাত্র 5%। বর্তমানে মহাসড়কের দুপাশে চলছে ব্রিজ, কালভার্ট নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজ। আর জমি অধিগ্রহণ না হওয়ায় আটকে আছে মূল সড়কের কাজ। আমাদের যে 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা সময় লাগতো, জ্যাম জট থাকে রাস্তা, এই রাস্তাতে আমরা মুক্ত হমু। ঢাকা সিলেট মনে করেন যাইতে বর্তমানে 7-8 ঘন্টা চলে যায়। এখন যদি 6 লাইন হয় জনগণের লাগে সুবিধা, যাত্রীর লাগে সুবিধা। 6 লাইন হয় হয়তো আমাদের লাগে একটা সুযোগ সুবিধা হইবে, যেমন জামজটটা যে ক্লান্ত আসি আমরা সিলেটে গাড়ি লইয়া যাই, মনে করেন এতটুকু ক্লান্ত হওয়া লাগবে না। সিঙ্গেল গাড়ি যাবে, সামনাসামনি যে অ্যাক্সিডেন্টটা, ওই অ্যাক্সিডেন্টটা থেকে আমাদের ড্রাইভারও সেফ থাকবে, যাত্রীও সেফ থাকবে, হেল্পার কন্ট্রাক্টর সবাই সেফ হয়ে যাবে। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন জমি না পাওয়ায় কাজ থেমে আছে তাদের। আবার বর্ষা চলে আসার কারণে কাজ পুরোপুরি চালু করা সম্ভব না হলেও ব্রিজ, কালভার্ট নির্মাণের জোর দেওয়া হচ্ছে। কিছুটা পিছিয়ে আছি, যদি জমিগুলো বুঝে পাই আমরা এই সময়টাকে আমরা কভার করতে পারবো, মানে এই মুহূর্তে যদি বুঝে পাই। কিন্তু এর চেয়ে যদি আরো লেট হয় আমরা জমিগুলো বুঝে পেতে, তাহলে আসলে আমাদের প্রকল্পটা দীর্ঘায়িত হবে। যে প্রতিটা প্যাকেজের ঠিকাদারকে আমরা কিছু অংশ
জমি বুঝাই দেবো যাতে সে ওয়াইডেনিংয়ের কাজগুলো করতে পারে। আর এই মুহূর্তে সামনে বর্ষাকালে আসছে, এখানে কাজগুলো আসলে রাস্তার কাজগুলো একটু সীমিত হবে, এই ব্রিজ কালভার্ট কাজগুলো যাতে তারা করতে পারে। জেলা প্রশাসন বলছে অধিগ্রহণ জটিলতা সমাধানে আরও সময় লাগবে। আগামী 6 মাসের মধ্যে প্রকল্প কর্তৃপক্ষকে জমি বুঝিয়ে দেবেন বলেও আশাবাদী তারা। আশা রাখি এই এখন পর্যন্ত এই অধিগ্রহণ কার্যক্রমে 6 লেনের আমরা কোনো জমি এখনো হস্তান্তর করতে পারিনি, তবে আমরা অনেকগুলো মামলা পাইপলাইনে আছে, শেষ দিকে আছে। তো আগামী 6 মাস নাগাদ আশা করি আমরা জমি হস্তান্তর প্রক্রিয়ায় আমরা যেতে পারবো। এই মহাসড়কটি একদিকে এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ, অন্যদিকে বাণিজ্যিক দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। তাই সব দিক বিবেচনায় দ্রুত সড়কের কাজ করার তাগিদ ব্যবসায়ী নেতাদের। কানেক্টিভিটি, মানব সভ্যতা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নতি সব কিছুতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব আমাদের সিলেট চেম্বারের পক্ষ থেকে, সিলেটের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে যত দ্রুত সম্ভব এই 6 লেনের কাজ সম্পন্ন করা উচিত। 2021 সালে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভৌগোলিকভাবে বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে থাকায় ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে উপ-আঞ্চলিক যোগাযোগের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই সড়ক। এগিয়ে চলছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ, যেটি একসময় সিলেটের মানুষের কাছে ছিল স্বপ্নের মতো। এই উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে 4 বছর পর। এটি শেষ হলে কেবলমাত্র এই অঞ্চলের মানুষের কেবল যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে তা নয়, বরং এই অঞ্চলের পুরো আর্থসামাজিক প্রেক্ষাপটের অন্যতম উৎস হতে পারে এই মহাসড়কটি। গুলজার আহমেদ, এখন সিলেট। প্রতি বছর ঈদুল আজহা ঘিরে কোরবানির পশু কেনাবেচায় বড় অঙ্কের লেনদেন হয়, যার মাধ্যমে গতি আসে প্রান্তিক অর্থনীতিতে। এবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 1100 কোটি টাকার কোরবানির পশু কেনাবেচার আশা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। জেলায় 14,000-এরও বেশি খামারি পশু হৃষ্টপুষ্ট করছেন। তবে এবার খামারগুলোতে চাহিদার সমপরিমাণ পশু মজুদ থাকলেও লালন পালনে খরচ বাড়ায় হাটে পশুর দামও কিছুটা ঊর্ধ্বমুখী থাকতে পারে বলে দাবি করছেন খামারিরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহার সময়, বাকি আর মাত্র 1 মাস। এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে। হাটে ভালো দাম পাওয়ার আশায় শেষ সময়ে বাড়তি যত্ন নেওয়া হচ্ছে পশুর। এবার হাটে তোলার জন্য কুরবানিযোগ্য 1,27,000 পশু প্রস্তুত করেছেন জেলার 14,000-এরও বেশি খামারি। এর মধ্যে রয়েছে দেশি ষাঁড়, শাহিওয়াল ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল ও ভেড়া। খামারিরা বলছেন, পশুখাদ্যের মূল্যবৃদ্ধি, চিকিৎসা সহ নানা খাতে খরচ বাড়ায় বিগত বছরের তুলনায় এবার কিছুটা বাড়তে পারে পশুর দাম। এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাই পথে ভারত থেকে গরু আসার শঙ্কাও করছেন তারা। বাংলাদেশ সরকারে যদি ইন্ডিয়ান গরু যদি বন্ধ না করে, তাহলে খামারি সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে গরু খামারিরা গরু কিনতে পারবে না, খরচ অনেক বেশি, পোষায় না, লেবারের বেতনও বেশি, যার জন্য খামারিরা অনেক লসে আছে। লেবারের বেতন পান পাচ্ছি, কিন্তু আপনার গরুর পয়সা পাইতে পারছি না, অনেক লস হইতে আছে। এবার যদি ইন্ডিয়া থেকে গরু না আসে, আমরা একটু লাভবান হবো। দিনে 3 বার খাবার দেওয়া হয়, দানাদার খাবার দেয়, ফিট খাবার দেয়, আর ভুসি খাবার দেয়, আর নারিশ খাবার দেয়, তারপরে আপনার গমের ভুসি দেয়। প্রাণী সম্পদ বিভাগও এবার পশুর দাম কিছুটা বাড়বে বলে ধারণা করছে। খাদ্যের দাম আগের তুলনায় কিছু বেশি আছে, ঔষধের দাম আগের তুলনায় বেশি। এই সব কিছু মিলেই যে গরুর যে লালন পালন খরচ কিছুটা বেড়েছে, সেই ক্ষেত্রে কিছু তো বৃদ্ধি পাবেই। জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে, পশুখাদ্যের দাম কমিয়ে উৎপাদন বাড়ালে ঈদ ঘিরে বিদেশ থেকে গরু আমদানি করতে হবে না। এর ফলে পশুর দাম যেমন স্বাভাবিক থাকবে, তেমনি নতুন নতুন খামার স্থাপনের মাধ্যমে অনেকের কর্মসংস্থানও তৈরি হবে। কোরবানির বাজারে বিক্রি করবে, কৃষকটা যদি ন্যায্য দাম পায়, কৃষকটা হাসি মুখে বাড়ি ফেলবে। ডেইরি শিল্পটাতে সরকারের একটু নজর দিলে কিন্তু আমার মনে হচ্ছে যে সরকারের অনেক ডলার বেঁচে যাবে, মানুষেরও সহনশীল পর্যায়ে ক্রয় ক্ষমতা থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় সব মিলিয়ে এবার প্রায় 1100 কোটি টাকার পশু কেনাবেচা হবে। এর মধ্য দিয়ে চাঙা হবে প্রান্তিক অর্থনীতি। এছাড়া হাটে তোলা পশুর স্বাস্থ্যসেবায় থাকবে প্রাণী সম্পদ অধিদপ্তরের মেডিকেল টিম। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল।
ঝালকাঠিতে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় হেক্টর প্রতি মিলছে 6.5 টন ধান। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় সহজেই উৎপাদিত ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। তবে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে। আলামিন তালুকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঝালকাঠি জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাকা বোরো ধান। কোনো ধরনের প্রতিকূলতা না থাকায় এবার ধানের ফলন হয়েছে ভালো। শ্রমিক ও আধুনিক যন্ত্রের সাহায্যে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে প্রথম দিকে 1200 টাকা মণ দরে ধান বিক্রি করা গেলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা দরে। চাষিরা বলছেন প্রতি বছর নানা অজুহাতে কৃষকের কাছ থেকে ধান নিতে চান না গুদাম কর্তৃপক্ষ। এছাড়া বাজারে ধান বিক্রি করতে গেলে সেখানেও মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত তারা। ফলন ভালো হয়েছে মোটামুটি, আর কোনো বন্যা বাদল পায়নি, আর আগে ধান কাটতে পারছি, ধান কাটা নিতে পারছি। আর ধান তো সবাই একলগে পাকে না, প্রথম যারা ধান পাকছে এরা মোটামুটি দাম পাইছে, কিন্তু বর্তমানে বাজার একবারে নামিয়ে গেছে। ন্যায্য মূল্যে কোনো দাম পাই না, কিন্তু ওই দালালরা যেই রেট দেবে ওইটাই, একজনের উপরে আর একজনের আর দাম বাড়ে না। আগামী 31 আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে নির্ধারিত দামে বাছাইকৃত বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে। এক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচন করার কথা জানালেন জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা। কৃষকরা গুদামে ধান নিয়ে আসলে তাদের মান যাচাই করে মানসম্মত বিনির্দেশ মোতাবেক ধান সংগ্রহ করা হবে। এক্ষেত্রে আর্দ্রতা সর্বোচ্চ 14%। সরকারি প্রণোদনা ও সঠিক পরামর্শ দেয়ায় এবছর বোরোর ভালো ফলন হয়েছে। অপেক্ষা করে বিক্রি করতে পারলে ধানের আরও ভালো দাম পাওয়া যাবে বলে আশা কৃষি বিভাগের। আমরা কৃষকদেরকে কিন্তু কৃষি প্রণোদনার আওতায় প্রায় 12,000 জন কৃষককে কিন্তু বীজ এবং সার সহায়তা প্রদান করা হয়েছিল। পাশাপাশি কিন্তু প্রদর্শনী কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে। এবছর যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে কিন্তু এ কারণেই কিন্তু ঝালকাঠি জেলায় বোরোর আবাদ বেশি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় এবছর 13,750 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। 82,500 মেট্রিক টন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে 55,000 মেট্রিক টন চাল পাওয়া যাবে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। খুলনায় সরবরাহ কমার কারণে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। নতুন সবজি সরবরাহে কিছুটা দেরি হয় এমন দাম বৃদ্ধি বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানবো সহকর্মী রামিম চৌধুরীর কাছ থেকে। রামিম, সবজি বাজারের হালচাল জানাবেন। উজ্জ্বল, আসলে আজকে কিন্তু সবজির যে বাজার সেটা কিন্তু অনেকটাই চড়া রয়েছে। যে সবজি গত সপ্তাহেও বিক্রি হচ্ছে 50 টাকা, সেগুলো এখন 70 টাকা 75 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। আমরা যে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে রয়েছি, এই বাজারটা কিন্তু এই অঞ্চলের সবথেকে বড় পাইকারি কাঁচা বাজার, এবং এখান থেকেই কিন্তু সব মালামাল এই বিভাগের বিভিন্ন জেলায় বা বিভিন্ন বাজারে কিন্তু সরবরাহ করা হয়। এই যে বেগুনটি আপনি দেখছেন আজকে, সেই বেগুনটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 45 থেকে 50 টাকা পর্যন্ত কেজি দরে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে মাত্র 25 থেকে 30 টাকার মধ্যে। এছাড়াও অন্যান্য সবজি রয়েছে, যেমন ঢেঁড়স রয়েছে কিন্তু বাজারে। ঢেঁড়স কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 45 থেকে 50 টাকা পর্যন্ত কেজি দরে, যেটি কিন্তু 25 টাকা পর্যন্ত কেজিতে ছিল। এছাড়াও বাজারে উচ্ছে রয়েছে, উচ্ছে কিন্তু বিক্রি করা হচ্ছে 50 টাকা করে কেজি দরে, যেটি কিন্তু 30 টাকা করে কেজিতেও গত সপ্তাহে বিক্রি করা হয়েছে। এছাড়াও টমেটো রয়েছে 40 টাকা, পটল রয়েছে 25 টাকায়। তবে পটলে কিন্তু আজকে দাম কিছুটা কমেছে, যেটি আমরা জানতে পেরেছি এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে, কারণ পটলের যে সরবরাহ সেটি কিন্তু বেড়েছে। পটল ছিল 30 টাকা, এটি আজকে বিক্রি করা হচ্ছে 25 টাকা করে কেজি দরে। এখানে মূলত এই বাজারে যে পরিমাণ সবজি আসলে আসে, সেই পরিমাণ সবজি কিন্তু এখন নেই, যার কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে কিন্তু সবজির যে দাম
সেটি কিন্তু বেড়েছে। এছাড়াও এই অঞ্চলের যেসব জায়গা থেকে সবজি আসে, বিশেষ করে এই সময়টাতে কিন্তু নতুন নতুন অনেক সবজি আসে, সেই সবজির সরবরাহগুলো কিন্তু একদমই নেই বললেই চলে নতুন সবজির, যার ফলে কিন্তু যে সবজির যে দাম সেটি কিন্তু বেড়েছে। এখানে সবজির যে সরবরাহ, বিশেষ করে নতুন যে সবজি, সেই সবজির যে সরবরাহ সেটি কিন্তু বেশ কম। এখানে আমরা যেটি দেখেছি যে এই অঞ্চলের মানুষের যে চাহিদা, বিশেষ করে বাজারগুলোতে যে চাহিদা, সেই চাহিদা পূরণের জন্য কিন্তু এখানে যে মালামাল বা যে সবজি বাজারে আসছে সেটি কিন্তু পর্যাপ্ত নয়। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। রামিম চৌধুরী জানাচ্ছিলেন খুলনা সবজি বাজারের পরিস্থিতি। এদিকে জামালপুরে সপ্তাহের ব্যবধানে পাইকারিতে বেড়েছে শুকনো মরিচের দাম। প্রকারভেদে শুকনা মরিচ প্রতি মনে 1,500 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 14 থেকে 15,000 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন হঠাৎ করে ঈদের আগে এই শুকনো মরিচের দাম কেন বাড়লো, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, আমরা দেখেছি মাঝরাত থেকে জামালপুরে বজ্রপাত সহ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি অপেক্ষা করেই জামালপুরের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত শুকনো মরিচ এই হাটে তারা সরবরাহ করেছে। আর আমরা কৃষকদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে আসলে এই মুহূর্তে বাজারে শুকনো মরিচ কিছুটা সরবরাহ কম থাকার কারণেই দামটা বেড়েছে। অর্থাৎ প্রতি মন শুকনো মরিচ দেশি জাতের যেটি রয়েছে প্রকারভেদে 14 থেকে 15,000 টাকায় বিক্রি হচ্ছে। আর হাইব্রিড জাতের যে শুকনো মরিচ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 7,500 থেকে 8,000, 8,500, 9,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বিক্রি হচ্ছে। তার একটি কারণ হচ্ছে এই মুহূর্তে জামালপুরের একদিকে যেমন শুকনো মরিচের মৌসুম চলছে, অন্যদিকে মাঠে মাঠে যে বুড়ো ধান রয়েছে সেই ধান কাটা নিয়েও কিন্তু কৃষক অনেক ব্যস্ত রয়েছে। সব মিলিয়ে বাজারে কিছুটা সরবরাহ কম থাকার কারণে দামটা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। আর উজ্জ্বল, আপনার মাধ্যমে জানাতে চাই, এই শুকনো মরিচের হাট জামালপুরের সপ্তাহের 2-3 বছর শনিবার এবং মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে হাটটি শুরু হয়, চলে একটানা 10টা পর্যন্ত। আর এখানকার শুকনো মরিচ কিন্তু ঢাকা, রাজধানী চট্টগ্রাম সহ ফেনী, লাকসাম, কুমিল্লা, সারা দেশে কিন্তু এই শুকনো মরিচ ছড়িয়ে যায়। এর একটি কারণ হচ্ছে এখানকার শুকনো মরিচ মানে এবং গুণে ভালো হওয়ার কারণে। আর উজ্জ্বল, জামালপুরে আমি যে হাটটি দাঁড়িয়ে আছি এই হাটটির কিন্তু আশেপাশে কোনো ধরনের ব্যাংকিং ব্যবস্থা নেই। অর্থাৎ ব্যবসায়ীরা একদিন আগে এখানে আসে, নগদ টাকায় তারা লেনদেন করে। ব্যবসায়ীরা জানিয়েছে এখানে যদি ব্যাংকের ব্যবস্থা করা হয়, ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে তারা অনেকটা নিরাপদ এবং স্বস্তি বোধ করে। তার একটি কারণ হচ্ছে এখানকার শুকনা মরিচ প্রতিটি হাটে 70 লাখ থেকে 1 কোটি টাকার উপরে কিন্তু লেনদেনের দিকটা ছাড়িয়ে যায়। আর বলা চলে ব্যবসায়ীরা সেই জন্য একটু শঙ্কাবোধ করে। আর ব্যবসায়ীরা একদিন আগে এসে এখানকার আশেপাশে যে বোর্ডিং গুলো রয়েছে, বিভিন্ন কম দামের যে হোটেলগুলো রয়েছে শহরে তারা কিন্তু অবস্থান করে। অর্থাৎ এখান থেকে শুকনো মরিচ কিন্তু তারা সারা দেশে পরিবহন করে থাকে। আর এখানকার শুকনো মরিচ আমরা দেখছি অনেক বড় বড় কর্পোরেট যে কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু এখানকার শুকনো মরিচগুলো সংগ্রহ করে থাকে। আর এবছর জামালপুরের শুকনো মরিচের পাশাপাশি কাঁচা মরিচের দামও কিন্তু কৃষক অনেকটা ভালো ছিল। সব মিলিয়ে বলা চলে কৃষকরা এবার শুকনো মরিচ বিক্রি করে একটা লাভবান। এই ছিল জামালপুর থেকে আমার কাছে শুকনো মরিচ পাইকারি হাটের কেনাবেচার সর্বশেষ। উজ্জ্বল। জুয়েল রানা যুক্ত ছিলেন জামালপুর থেকে। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনভূমিতে দিনে রাতে আগুন জ্বালিয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। আগুনে বনের গুল্ম লতাপাতার সাথে পুরো ছাই হয়ে যাচ্ছে চারা গাছও। হুমকিতে রয়েছে পাহাড়ে বসবাসরত স্থানীয়রা। এদিকে লোকবল সংকটে বনের আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বন বিভাগ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে জ্বলছে আগুন। ছড়িয়ে পড়ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। এতে প্রতিনিয়ত পুড়ে যাচ্ছে গাছপালা, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, আবাসস্থলে সংকট তৈরি হচ্ছে পশু পাখির। সম্প্রতি ঝিনাইগাতি উপজেলার কাংসা ও নলকুড়া ইউনিয়নের গারো পাহাড়ের শাল গজারির বনে অন্তত 20 থেকে 25টি জায়গায় আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, প্রতি বছর শুষ্ক মৌসুমে বনে আগুনের ঘটনায় পুড়ে যায় ছোট গজারি ও শাল গাছের চারা সহ নানা রকম ঔষধি, ফলজ ও বনজ গাছ। মূলত বনের জমি দখল ও গাছ কেটে নেওয়ার জন্যই আগুন দেয় দুর্বৃত্তরা। বছরের পর বছর ধরে এমন পরিস্থিতি চলতে থাকলেও নেই সমাধান। জঙ্গলে মনে করেন আগুন লাগা দেয়,
দেওয়ার পরে মনে করেন এটা তো পুরা যাওয়ার শেষ হলে মনে করেন জঙ্গলত নেই গেলে ভালো মন্দ গাছ পুরা যায়, যাওয়ার পরে মনে করেন কত কিনে পোলা বানাচ্ছে কাটি নিয়ে জায়গা। পোলা পান কত গরু রাখবার আসে, দিনও আগুন ধরাই দেয়, রাইতেও আগুন ধরায়, আগের দিন আগুন ধরাই দেয়, পরের দিন দাও করে লাইনে ওরা কাইটে নিয়ে বিক্রি করে এটা খায়, বুঝছেন। প্রতিবাদ করার কোনো লোক নাই। গাছগুলি পোড়া যেতেছে আর পোকামাকড় আছে এগুলি পোড়া যেতেছে, এটি যাতে ক্ষতি না হয় একটু সরকার থেকে এই বন বিভাগগুলি যাতে নজর দেয়। প্রতিনিয়ত বনের গাছপালা ধ্বংস হতে থাকলে পরিবেশের জন্য বিপর্যয় নেমে আসবে বলছেন পরিবেশবিদরা। একই সঙ্গে হুমকিতে পড়বে পাহাড়ে বসবাসরত আদিবাসীদের জনজীবন। তাই জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। বেশ কিছুদিন থেকে আগুন দেওয়া হচ্ছে এবং এতে করে ক্ষতি হচ্ছে, এখানে পশু পাখি মারা যাচ্ছে, পাশাপাশি এখানে গাছ মরে যাচ্ছে, আর গাছের যে চারাগুলি আছে চারাগুলি একেবারে ধ্বংস হয়ে গেছে। আমরা চাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। বন বিভাগ বলছে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের আওতায় 3টি বিট কার্যালয় রয়েছে। এর আওতায় বনভূমি রয়েছে প্রায় ৮,৮৮০ একর। তবে প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় নিরাপত্তায় বিঘ্ন ঘটছে বলছেন বন কর্মকর্তারা। কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল বা দুষ্কৃতিকাররা এরা এই বনে আগুন লাগায়, ওদের স্বার্থের জন্যই লাগানো হয়। ছোট ছোট চারা গাছগুলি যেন পুড়ে গেলে তারা ওইগুলি কেটে নিতে পারে। আমরা ইতিপূর্বে এই সম্বন্ধে আমরা মামলাও দিয়েছি এবং অনেক চোর যেন গাছ না নিতে পারে বা চারা গাছ না কাটতে পারে সেটাও আমরা জোরালোভাবে কঠিন পদক্ষেপ নিচ্ছি। বন বিভাগের তথ্য মতে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং নালিতাবাড়ী উপজেলায় প্রায় 20,000 একর বনভূমি রয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। নিচে আর একটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। পর্যটনের চাকা ঘুরতে শুরু করলেও চীনে এখনও চলছে বিদেশি পর্যটকের মন্দা। গেল এপ্রিলে দেশটিতে ঘুরতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা ছিল 2019 সালের তুলনায় মাত্র 30%। বৈশ্বিক রাজনীতির পাশাপাশি বিদেশি পর্যটক টানতে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি। নাফি আরমান মন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৈশ্বিক অর্থনীতির 19% নিয়ন্ত্রণ করে চীন। দেশটির অর্থনীতির 11%ই নির্ভর করে পর্যটনের ওপর। কোভিড মহামারীর পর ধাক্কা লাগে বেইজিংয়ের অর্থনীতিতে, মুখ থুবড়ে পড়ে পর্যটন খাত। বিশ্লেষকদের ধারণা ছিল চলতি বছরই হাওয়া লাগবে পর্যটনের পালে। মহান শ্রমিক দিবস উপলক্ষে চীন জুড়ে ছিল 5 দিনের জাতীয় ছুটি। দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় বলছে এ সময় প্রায় 30 কোটি বার ট্রিপ দেওয়া হয়েছে চীন জুড়ে। কোভিড পূর্ববর্তী সময়ের তুলনায় এই হার প্রায় 30% বেশি। ভ্রমণের অধিকাংশই ছিল সড়কপথে, আকাশপথে ছিল সবচেয়ে কম। তবে চীনা পর্যটকের সংখ্যা বাড়লেও সে অনুপাতে অনেকটাই পিছিয়ে বিদেশি পর্যটক। পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে দেশটিতে ঘুরতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা কোভিড পূর্ববর্তী সময়ের মাত্র 30%। 2019 সালে দেশটিতে ভ্রমণে আসেন প্রায় 10 কোটি ভিনদেশি পর্যটক, অথচ গেল বছর এই সংখ্যা ছিল মাত্র 3.5 কোটি। কেন বাড়ছে না বিদেশি পর্যটকের সংখ্যা? মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন বলছে সমাজ ব্যবস্থায় কমিউনিস্ট সরকারের কঠোর হস্তক্ষেপের কারণেই চীন ভ্রমণে অনাগ্রহী পশ্চিমা পর্যটকরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে বেইজিং ভ্রমণের ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কতা, যেমন চীন ত্যাগে নিষেধাজ্ঞার পাশাপাশি অন্যায়ভাবে আটকে রাখার ঝুঁকি থাকায় দেশটি ভ্রমণের আগে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ওয়াশিংটন। একইভাবে অস্ট্রেলিয়া সরকার জারি করেছে উচ্চমাত্রার সতর্কতা। গেল বছর নভেম্বরে স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত অ্যাপেক শীর্ষ সম্মেলনে বৈঠক করেন মার্কিন ও চীনা সরকার প্রধান। সিদ্ধান্ত আসে দুই দেশের মধ্যে বাড়ানো হবে বিমান চলাচল, সহজ হবে ভিসা প্রক্রিয়া, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গতিশীল করা হবে পর্যটন খাত। তবে 4 মাস পেরিয়ে গেলেও ওয়াশিংটনের কর্মকাণ্ডে হতাশ বেইজিং। প্রতি সপ্তাহে চীনগামী বিমান চলাচল 35 থেকে উন্নীত করা হয়েছে 50-এ, অথচ মহামারীর আগে এই সংখ্যা ছিল 150। গেল মাসে দুই দেশের মধ্যে বিমান চলাচল করেছে প্রায় 350 বার। ঠিক 5 বছর আগের এপ্রিলে 1500 বারের বেশি চলাচল করে বিমান।
চীনের এয়ারলাইন্সগুলো রাশিয়ার আকাশসীমা ব্যবহার করে উত্তর আমেরিকায় পৌঁছাতে পারলেও মার্কিন এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে আছে নিষেধাজ্ঞা। তাই তুলনামূলক সস্তায় যাত্রী পরিবহনের সুবিধা পায় বেইজিংয়ের উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো। এ কারণে বেইজিংগামী ফ্লাইট সংখ্যা না বাড়াতে মার্কিন এয়ারলাইন্সরা চাপ দিচ্ছে বাইডেন প্রশাসনকে। সরাসরি ফ্লাইট না থাকার পাশাপাশি পরিবহন ব্যয় বেশি হওয়ায় চীন ভ্রমণে অনীহা রয়েছে মার্কিন পর্যটকদের। রাজনৈতিক ইস্যুর পাশাপাশি বিদেশি পর্যটক বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি। পেমেন্ট, বুকিং, এমনকি লোকেশন ট্র্যাকিংয়ের জন্য গুগলের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলো চীনে নিষিদ্ধ। দেশটিতে ব্যবহার করা হয় মান্দারিন ভাষার অ্যাপ। ইংরেজির মতো আন্তর্জাতিক ভাষার সুবিধা অ্যাপগুলোয় না থাকায় অনেক সময় বিদেশি পর্যটকদের পড়তে হয় ভোগান্তিতে। তবুও চীনা বন্ধু কিংবা দোভাষীর সহায়তায় বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশটির সৌন্দর্য দেখতে ঘুরতে আসছেন অনেকে। Actually, I've seen some photos already before, but in real it was much more beautiful. It was amazing. Yes, I really liked it. Beautiful. It really is. It's fantastic. I love all the old buildings in the mountains. It's amazing. সমস্যাগুলো স্বীকার করে কাজ শুরু করেছে চীনা প্রশাসন। পশ্চিমাদের পাশাপাশি এশিয়ার পর্যটকদের টানতে চেষ্টা করছে বেইজিং। বর্তমানে বিশ্বের 150টির বেশি দেশের নাগরিক ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারছেন চীনে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড গ্রহণের নির্দেশনা দেয়া আছে সাংহাইয়ের সব 3 তারকা হোটেলকে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিরাপত্তা বিবেচনায় গাজার রাফা শহরের হামলা না চালাতে ইসরায়েলকে নানাভাবে চাপ দেওয়ার বিষয়টি সামনে আনছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে কোটি ডলারের অস্ত্রের একটি চালানো স্থগিত করেছে দেশটি। তবে গণমাধ্যমে বেরিয়ে এসেছে শিগগিরই কয়েক বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পেতে যাচ্ছে তেল আবিব। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। 1947 সালে ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 7 মাস আগে গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই তেল আবিবকে শক্তি যোগাচ্ছে ওয়াশিংটন। এরই মধ্যে পাঠানো হয়েছে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা। 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল রাফা শহরকে এখন হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত করায় কিছুটা বেঁকে বসেছে যুক্তরাষ্ট্র। বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপত্তার কথা চিন্তা করে শহরটিতে হামলা না চালানোর জন্য বারবার ইসরায়েলকে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। সম্প্রতি কোটি ডলারের একটি বোমার চালানো স্থগিত করে দেওয়া হয়েছে, যেখানে 1800 থেকে 2000 পাউন্ড ওজনের উল্লেখযোগ্য সংখ্যক বোমা ছিল। ওয়াশিংটনের এমন চাপ সত্ত্বেও পাত্তা দিচ্ছে না ইসরায়েল। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। אנחנו מאוחדים כדי להביס את אויבינו, את מבקשי נפשנו. אם נצטרך לעמוד לבד, נעמוד לבד. אמרתי כבר שאם צריך נילחם בציפורניים, אבל יש לנו הרבה יותר מאשר ציפורניים. ובאותן תעצומות נפש এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হচ্ছে অস্ত্রের একটি চালান আপাতত বন্ধ হলেও আরও কয়েক বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র পেতে যাচ্ছে ইসরায়েল, যেগুলো পাইপলাইনে অপেক্ষা করছে। তবে এগুলো গত মাসে পাশ হওয়া সামরিক সহায়তার আওতায় থাকা অস্ত্র নয়। সিনেটর জিম রিশ জানান, ট্যাঙ্ক, মর্টার, সাজোয়া যানসহ বহু সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানোর কথা রয়েছে। এই যুদ্ধাস্ত্রগুলো যত তাড়াতাড়ি অনুমোদন দেওয়ার কথা তত তাড়াতাড়ি দেয়া হচ্ছে না। তবে সাধারণত ইসরায়েলের জন্য দেয়া সহায়তা কয়েক সপ্তাহের মধ্যেই পর্যালোচনা শেষ করা হয়। ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদের সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র। বছরে দেশটিকে বৈদেশিক সামরিক সহায়তা হিসেবে 380 কোটি ডলার দেয় ওয়াশিংটন। লক্ষ্য ইসরায়েলকে তার প্রতিবেশী দেশগুলোর উপর বাড়তি সুবিধা পাইয়ে দেয়া। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে 143টি রাষ্ট্র। এতে করে সাধারণ পরিষদ কক্ষে ফিলিস্তিনের পক্ষে বরাদ্দ হলো একটি আসন। যদিও এখনই কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না দেশটি। শুক্রবার উত্থাপিত প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা সহ 9টি দেশ। অন্যদিকে 25টি রাষ্ট্র ভোটদান থেকে বিরত ছিল। সাধারণ পরিষদ এই ভোটাভুটির মাধ্যমে এখনই পূর্ণ সদস্যের মর্যাদা না পেলেও ফিলিস্তিনকে জাতিসংঘের স্বীকৃতি দেওয়ার পক্ষে বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে এটি। পরবর্তী প্রক্রিয়া হিসেবে প্রস্তাবটি পাঠানো হবে নিরাপত্তা পরিষদে। গেল এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির একটি প্রস্তাব উঠলেও ভেটো দেওয়ার মাধ্যমে সেটি বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র। 2012 সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন।
শেষ করছি এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। আর এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।